আজ বহুদিন পর আবার সাথে পেয়েছি আমাদের চেনা পরিচিত পরাগ বিশ্বাস মহাশয়কে। আজকের আলোচনা পরাগদাকে নিয়ে একটু ডিফারেন্ট কিছু, বাট এই ডিফারেন্টটা হয়তো মানুষের জন্য অনেকটা মানুষের আজকের যে কোয়েশ্চেন বা আগামী দিনগুলোর যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনকে নিয়ে আজকে পরাগদার সাথে আমাদের আলোচনা। প্রথমে দাদা নমস্কার। নমস্কার আর শুভ বিজয়া। হ্যাঁ, তোমাকে অনেক পরেতে শুভ বিজয়া, কিন্তু শুভ বিজয়া। আমাদের আজকের যে আমরা এই যে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আসা বা আপনার সাথে আরেকটা ইন্টারভিউ ফেস করা যায় আজকে দাদা, একটুখানি টাইম দিন। প্রবলেম বলতে কিছুই না, কিন্তু আবার চিন্তা করলে অনেক কিছু। যেরকম আজকে এই যে ডিক্লারেশন যে একটা স্কুল খোলা, যে স্কুল খোলা হোক বা কলেজকে ওপেন করে দেওয়া হোক, পশ্চিমবঙ্গের এই যে জিনিসগুলো, আমরা প্রিভিয়াসলি অনেক কিছু শুনেছি যে লোকাল ট্রেনস বন্ধ, কলকাতার মেট্রোপলিটনের লোকাল ট্রেনস বন্ধ রয়েছে বা আরও 5 জায়গায় লোকাল ট্রেন বন্ধ রয়েছে। কিছু কিছু বাসকে কোভিড বিধি মেনটেন করে প্যাসেঞ্জার ওঠানোর কথা বলা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো হয়ে রয়েছে, মানে কোভিড বিধি এখন অবধি মেনটেন করার কথা বলা হচ্ছে। কিন্তু এই যে আজকে ছোট ছোট বাচ্চারা, এই ছোট ছোট বাচ্চারা আজকে ক্লাস 5 অবধি আমি হয়তো ধরবো না, কারণ হয়তো ক্লাস 5 অবধি হয়তো চালু হবে না বা হতেও পারে, সেটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে। কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 10 এই যে বাচ্চারা যদি আজকে এদের তো কোনো ভ্যাকসিন হয়নি, তো এই ভ্যাকসিন না হওয়া বাচ্চারাও যদি স্কুলের দিকে যায় বা স্কুলে যায়, তো তখন তাদেরকে কি কন্ট্রোল করা কোনোভাবে সম্ভব হবে? যে কোভিড বিধি মেনটেন করে তোমরা থাকো, বা এই জিনিসগুলোকে কি মেনটেন করা সম্ভব হবে? বিগত অগাস্টে আমি একটা আন্তর্জাতিক টিভি চ্যানেলে বলেছিলাম এই বিষয়টা, যে ইমিডিয়েট স্কুল খোলা উচিত। আমার মনে হয়েছিল জুলাইয়ের শেষ থেকে পূজা ভ্যাকেশন পর্যন্ত স্কুল খোলা রাখা উচিত ছিল পশ্চিমবঙ্গে, যেটা বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল করেছে। তার মূল কারণটা হচ্ছে ওই সময়টা একটা ক্রেস্ট এসছিল, ট্রাফ এসছিল, একটা ক্রেস্টের পরে একটা ট্রাফ এসছিল, একটা হায়াটাস এসছিল। এই সময়টা আমাদের কোভিড গ্রাফে নেমে গিয়েছিল সম্পূর্ণ অনেকটা, এবং নতুন কোনো মিউটেশন দেখা দিচ্ছিল না। ডেল্টা প্লাসের পরে ল্যামডা কাপা তো এগুলো বিদেশে হয়েছে, আমাদের দেশে তেমন প্রকোপ দেখাতে পারেনি। ইট ওয়াজ দ্য আইডিয়াল টাইম ফর আস টু ওপেন স্কুলস and colleges, to reopen the doors of the schools and colleges. Exactly. কারণ অলরেডি প্রচুর ক্ষতি হয়ে গেছে, অপরিসীম ক্ষতি হয়েছে। যারা গার্জিয়ান, ছোট ছোট বাচ্চা আছে, তারা ফিল করতে পারছেন। আমরা সব ফোরামে বলে যাচ্ছি, কিন্তু বলে তো কিছু হচ্ছে না। কারণ কি, তাদের অনলাইন ক্লাস করা হচ্ছে। এবং আপনাকে এটাও বলে দিই, বেশ কিছু বাচ্চা অনলাইন ক্লাস সারাক্ষণ করার ফলে তাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে। হ্যাঁ, এবং সাইকোলজিক্যাল সমস্যাও দেখা দিচ্ছে তাদের মধ্যে। বন্ধু বান্ধবের সাথে কোনো মিট নেই, একদমই স্ক্রিন টাইম বেশি হওয়ার ফলে খুব আর্লি এজে তাদের লিম্বসের প্রবলেম দেখা দিচ্ছে। প্রচন্ড স্ক্রিন টাইম চলছে তাদের। তারপরে তো বাচ্চারা আজকাল মোবাইল দেখে, ইউটিউবে কার্টুন দেখে, সবকিছুতেই কার্টুন দেখে, সবকিছু 3টে স্ক্রিন দিয়ে পার করছে বাচ্চারা এখন। ফার্স্ট অফ অল, যদি এটা অপ্রাসঙ্গিক, তবে প্রাসঙ্গিকতা আছে বলেই আমি প্রশ্নটা টানছি এখানে। একটা হচ্ছে টিভি স্ক্রিন, আর হচ্ছে মোবাইল স্ক্রিন, আর একটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন। এই স্ক্রিন টাইম সমস্ত বিশ্বে সবাই বলছে যে আপনি যতটা স্ক্রিন টাইম কমাতে পারেন, স্ক্রিন টাইম থেকে ভার্টিগো হয়, যেটা বিপিপিভি বলা হয়, স্ক্রিন টাইম থেকে বিভিন্ন ধরনের স্পন্ডিলাইটিস দেখা দিচ্ছে, রিহ্যাব কেয়ার থেরাপিস্টরা বলছেন, হ্যাঁ, রেটিনার মধ্যে দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে স্ক্রিন টাইম বাড়ছে, প্লাস তাদের সাইকোলজিক্যাল অ্যাডিকশন হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব থাকছে না, একটা একাকিত্ব ব্যাপারটা কাজ করছে, এবং যেটা বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বেস্ট ফ্রেন্ড হয়ে যাচ্ছে তখন মোবাইল, কম্পিউটার। এবং এরকম হচ্ছে, আপনাকে আমি বলি, রিসেন্টলি একটি ঘটনা আমি শুনতে পেলাম, আমি নিজে বসে বসে অ্যানালাইজ করছিলাম, যে মা বিরক্ত হয়ে বাচ্চাকে বলেছে যে, হয়তো মানে বাচ্চা খুব বিরক্ত করছে, এবং মারা বলছে যা এটা কর, ওটা কর। দেখা যাচ্ছে হয়তো বাচ্চারা ক্যাশ অন করে নিচ্ছে, কারণ সবসময় তাকে তো মনিটর করা সম্ভব হচ্ছে না। সারাক্ষণ বাচ্চাটা রয়েছে। আমি এটা বলছি না যে বাচ্চা সবসময় বাবা মাকে বিরক্ত করলে বাবা মারা ওই ধরনের অ্যাকশন করবে, কিন্তু হয়ে যাচ্ছে। কারণ এভরিবডি ইজ এ হিউম্যান বিইং, মানুষ তো সবাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং সবাইকে কাজ করতে হচ্ছে। তারপরে গার্জিয়ানদের মধ্যে অনেক গার্জিয়ানরা তাদের চাকরি হারিয়েছেন, চাকরি খুইয়েছেন, জবলেস হয়ে গেছেন,
বিরাট বড় ফাইন্যান্সিয়াল স্ট্রেইন দিয়ে সমস্ত দেশ যাচ্ছে, সমস্ত পৃথিবী যাচ্ছে, এক্স্যাক্টলি সেই পরিস্থিতিতে বাচ্চাদের সামান্যতম দুষ্টুমিটা তাদের কাছে অনেক বড় মনে হয়, ট্যাকল করাটা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে। এর সমস্ত পরিস্থিতির রেমেডি ছিল আমি মনে করি, যেটা নাকি এপ্রিল না বলবো না, আমি মার্চ পর্যন্ত করা হয়েছিল, যে ফেব্রুয়ারি মার্চে করা হয়েছিল, 1 মাসের জন্য হায়ার ক্লাসেস গুলো করা হয়েছিল, অ্যাটলিস্ট অন এন এক্সপেরিমেন্ট, অন এ পাইলট প্রজেক্ট। এটা করা যেতেই পারে, জাস্ট টু দেখার জন্য, মানে করা যেতে পারতো, তখন কথা যেতে পারে, এখন বলছি না কারণ মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন খুলবেন স্কুলগুলো। কিন্তু একটুখানি কথা কেটে আপনাকে প্রাসঙ্গিকভাবে জিজ্ঞাসা করি যে আজকে এই যে স্কুল খোলার ডিসিশনটা এতটা লেটে, আজকে পুজোর পরে তো সংক্রমণের গ্রাফ আস্তে আস্তে বাড়ছে, তাই জন্য তো আমি বলেছিলাম সর্বভারতীয় চ্যানেলে যে পুজোর পরে গ্রাফ তো বাড়বেই, কারণ আমরা গত বছরে দেখেছি পোঙ্গলের পরে, পোঙ্গলের পরে, ওনামের পরে, বৈশাখীর পরে পাঞ্জাবে বেড়েছিল, যে কোনো ফেস্টিভ্যালের পরে বাড়ে, কিন্তু সারপ্রাইজিংলি উত্তরপ্রদেশে তো বাড়েনি, কিন্তু আমাদের স্টেটে বেড়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, কিভাবে ওরা ওখানে রেমিডিসিভির ইউজ নিয়ে করে দিয়েছে, আইভারমেকটিন ইউজের উপর নজর রেখেছে, ওরা নানা রকম মেজার্স নিয়েছে ওখানে, সেগুলো বলতে গেলে আমাদের সরকারও করছে, সেটা করছে না তা না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে আবার খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে এই পার্ট অফ দ্য কান্ট্রিতে ভাইরাল ইনফেকশনস অনেক বেশি হয় এবং ইমিউনিটি সেকশন অনেকটা কম। এখানে উত্তরবঙ্গে বিশেষ করে, আফটার কামিং টু নর্থ বেঙ্গল ফ্রম I was born and brought up in Bihar and Jharkhand and UP and Delhi and Punjab. After coming from those part of the countries, আমি এখানে এসে দেখেছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে যে আমি কলেজে পড়াশোনা করতাম আমি যখন নরেন্দ্রপুরে, তখন আমি দেখেছি যে ওখানেও কিছু কিছু প্রবলেমস চুল নিয়ে, যেরকম নর্থ বেঙ্গল সম্বন্ধে একটা কথা আছে, আমি কাউকে আঘাত করছি না, হ্যাঁ, যে উত্তরবঙ্গে এলে পরে বাত নিয়ে যেতে হয় আর দাঁত রেখে যেতে হয়, তো এই বিষয়টা আছে, তো সেটাকে ট্যাকল করার জন্য কিন্তু সব আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের হেলথ ডিপার্টমেন্টের সমস্যা জেনে নেব, এটা একটুখানি জেনে নেব, মানে এটা আমার কাছেও একটুখানি অজানা, কারণ আমি উত্তরবঙ্গে একদম মানে খুব একটা বেশি দিন না আমার, মানে এই যে একটা মানে কথা যে এখানে আসলে বাত নিয়ে যেতে হয় এবং দাঁত রেখে যেতে হয়, এর মানেটা কি অ্যাকচুয়ালি, কিভাবে প্রচলিত হচ্ছে আমি বলছি। তার কারণ হচ্ছে এখানকার যে ওয়াটার টেবল সেটা খুব শ্যালো, যেটা যা ডাক্তাররা আমাদের বলেছেন, আমরা তো মেডিকেল এক্সপার্ট নই, তাদের সাথে কথা বলে সাংবাদিক হিসেবে আমরা জেনেছি। এবং এখানে বেশ কিছু স্ট্যাটিস্টিক্স আছে যেগুলো প্রুভেন হয়নি, যেরকম আমি একজন কার্ডিওলজিস্টকে জিজ্ঞেস করেছিলাম, একজন অঙ্কোলজিস্টকে জিজ্ঞেস করেছিলাম, আমরা ছোটবেলা থেকে যখন মামা বাড়ি আমার কুচবিহারে, তো যখন নাকি আমরা ভ্যাকেশনসে আসতাম, আমরা শুনতাম মেনি পিপল আর সাফারিং ফ্রম ক্যান্সার, যেটা মানে ব্যাক হোম ইন বিহার ও ঝাড়খণ্ড আর ইউপি আমরা এটা অতটা শুনতাম না, মানে ইনসিডেন্স অফ ক্যান্সার শোনা যায়, যেটা অতটা হতো না। তখন আমরা আলোচনা যখন করেছি পরবর্তীকালে বড় হয়ে ডাক্তারদের সাথে, ডাক্তারবাবুদের সাথে, তখন তারা জানিয়েছেন যে there is no statistics as such, কোনো স্যাম্পল সার্ভে হয়নি, বাট ইয়েস ড্যাম্পিশ ওয়েদারে হয়তো হতে পারে নানা রকম ভাইরাস আসতে পারে, ভাইরাল ইনফেকশন। আপনার বোধহয় মনে আছে, অবশ্যই মনে থাকবে যে 2001 সালের সেই মারণ জ্বর যা শিলিগুড়িতে হয়েছিল, যেটা পরবর্তীকালে ভারতের প্রথম নিপা ভাইরাস কেস হিসেবে চিহ্নিত হয়। তখন বলা হয়েছিল লেজিওনেরিয়া ফিলাডেলফিয়া হয়েছে, কখনো বলা হচ্ছিল তো রেস্ট্রিক্টিন খেতে শুরু করে দিয়েছেন সবাই, টেট্রাসাইক্লিন, কখনো বলা হচ্ছে প্লেগ হয়েছে, মাস্ক পরতে শুরু করেছিলেন। So these are factors that are present in North Bengal. That is what makes more difficult for the government to open schools. Because children here are also more prone to allergic infections, to viruses. যদি ধরুন স্কুল খুলবে বা এই যে ডিসিশনটা যে স্কুল খোলা হোক বা কিছু, আমার মনে হয় তাহলে এই যে পুজোটা এতটা ফ্রিলি ওপেন করে দেওয়াটা, এই জায়গাটাকে 15 তারিখ is long way to come। 15 তারিখ কোভিড এর ইনফেকশনের ক্ষেত্রে যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, আমি যখন ইলেকশন অর্গানাইজ করেছি 17 এপ্রিল বোধহয় না আমরা ইলেকশন করলাম এখানে, তখন যে 3 দিন ডিউটিতে ছিলাম আমি, তখন সামটাইমস আমাদের কাজের মধ্যে মানে অসতর্ক মুহূর্তে আমাদের মাস্ক খুলে ফেলতে হচ্ছিল, অনেক সময় গরমের জন্য আমাদেরকে একদমই তাই। এবং তখন আমি ডিউটিতে ছিলাম, আমি যেসব এলাকায় ছিলাম বুথ ইনচার্জ হিসেবে, তখন সেসব এলাকায় আমি দেখেছি যে বহু মানুষ মাস্ক আমরা উইদাউট মাস্ক এসে তারাই একদমই। এবং স্কুলে ইলেকশন হচ্ছিল, স্কুলে প্রাঙ্গণে ছোট ছোট এমএসকে এগুলোতে ইলেকশন বুথ হয় ওখানে, তো তখন আমরা যেটা দেখেছি সেখানে আমরা যেটা বুঝতে পেরেছি যে হ্যাঁ পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। 2 তারিখে আমার এক রিশতেদারের ম্যারেজ ছিল, কিন্তু সেটা হয়নি 2nd মে, ইট হ্যাড টু বি কল্ড অফ। তো এই জিনিসটা ভীষণই ইম্পর্টেন্ট। কিন্তু এই মানে আমি স্কুল খোলাতে আমি হয়তো বিরোধিতা করছি না, এটাকে বিরোধিতা বলা যায় না কি স্কুল খোলাতে, কিন্তু
বাচ্চাদের সিকিউরিটি লেভেলটাকে চোখের সামনে দেখে সেই জন্য কথাটা, কারণ আপনার বাড়িতেও বাচ্চা আছে, আমার বাড়িতেও বাচ্চা আছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে বলছি আজকে বাচ্চাদের সিকিউরিটি লেভেলটাকে, কারণ তাদের তো ভ্যাকসিনেশন এখন অবধি আসেনি বা ভ্যাকসিনেশন এখন অবধি বেরোয়নি। সেক্ষেত্রে গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে কতটা সেফটি বজায় রাখতে হবে? ভ্যাকসিনেশন তো স্টার্ট হয়েছে এবং আমাদের খুব ওয়ার ফুটিং এর ভ্যাকসিনেশন সারা দেশে হয়েছে। আমি অ্যাকচুয়ালি কলেজ জায়গাটাতে বলছি না, কারণ কলেজে অলরেডি ভ্যাকসিনেশন আমি বলছি আপনি 18 এর নিচে বলছেন, 18 এর নিচেটা মানে ছোট 12 থেকে 18 এর মধ্যে জায়গাটাকে বলছি। তাড়াতাড়ি করতে হবে। আর আপনাকে বলে দিই, আইসিএমআর একটা সার্ভেতে জানিয়েছে, চণ্ডীগড় স্যাম্পল সার্ভে এবং কলকাতাতে একটা ভ্যাকসিনের টেস্টের সময় সেটা বেরিয়েছে, আমি আগেও বলেছিলাম, এটা অত ডিটেলস যাচ্ছি না আমি। সেখানে দেখা গেছিল যে প্রচুর অ্যাসিম্পটোমেটিক বাচ্চা দেখা গিয়েছিল, many asymptomatic children were there. তো তারা they may have already contacted COVID. দুটো ভাবে আমাদের ইন্ডিকেটরস আছে বাচ্চাদের বোঝার। একটা হচ্ছে ওদের র্যাপিড টেস্ট করা বুঝতে পারছি, যখন ওদের টেস্ট করা হয়েছিল ভ্যাকসিন দেওয়ার আগে, আর ওখানে যখন চণ্ডীগড় স্যাম্পলিং সার্ভে করা হয়েছিল তখন এটা পাওয়া গিয়েছিল যে প্রায় 59 to 65 অ্যাভারেজ বাচ্চাদের মধ্যে প্রচুর মাত্রায় অ্যান্টিবডিজ রয়েছে। তার মানে somewhere or the other they have been exposed to the virus and they have developed antigens and antibodies inside their bodies. এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে তাদেরকে কোভিড হয়েছিল? হ্যাঁ, এটা বলাই যেতে পারে টু সাম এক্সটেন্ট যে তারা কোন না কোন ভাবে কোভিড আক্রান্ত হয়েছিল। আবার জানুয়ারি মাস থেকে দেখা গিয়েছিল, জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত দেখা গেছে, অদ্ভুত ব্যাপার এটা, বেশ কিছু বাচ্চার মধ্যে MIS-C হয়েছিল, সেটা হচ্ছে মাল্টি ইনফ্ল্যামেটরি সিনড্রোম ইন চিলড্রেন, MIS-C, অল ইন ক্যাপস। তো এই রোগটাও দেখা দিয়েছে বাচ্চাদের মধ্যে। তো এর থেকে এগুলো ইন্ডিকেটরস, এগুলো পয়েন্টার্স, এগুলো প্যারামিটার্স, এগুলো ইন্ডেক্সেস টু ইন্ডিকেট যে বাচ্চাদের মধ্যে কিন্তু অনেকেই সংক্রমিত হয়ে গেছে। আপনি এবারে যে মূল জায়গাটাতে আসুন, যেসব শিক্ষকরা ইলেকশন ডিউটি করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু মার্চের 30 তারিখের মধ্যে ভ্যাকসিনেটেড হয়ে গেছেন। এবার সেই ভ্যাকসিন নিয়েছেন, অর্থাৎ কোভিশিল্ড, যার সম্বন্ধে আদার পুনাওয়ালা এবং তার বাবা, who are the main proprietors and managers of the company, তারা বলেছেন যে 6 months থেকে 8 months এর মধ্যে কিন্তু ফ্ল্যাগ করে যাবে অ্যান্টিবডি নাম্বারস ইন দ্য বডিজ। সবার বাড়িতে একরকম ভাবে কিন্তু অ্যান্টিবডিজ ডেভেলপ করেনি, এফিকাসি পার্সেন্টেজও আছে অ্যাবসলিউটলি। এবার আপনি বলুন যে টিচাররা, বড়রা যারা যাবে স্কুলে, তারা যদি সংক্রমিত হয় তারা কতটা বাচ্চাদের সংক্রমিত করবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর, বাচ্চারা মোস্টলি অ্যাসিম্পটোমেটিক থাকবে, which is more dangerous। এবার তারা যখন নাকি যাবে বাড়িতে, তারা কিন্তু অনেককে ইনফেক্ট করতে পারে। কিন্তু এখানে আমাদের সরকারের কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ আছে টু প্রুভ ইন ফ্রন্ট অফ দ্য এন্টায়ার কান্ট্রি, কারণ ভ্যাকসিনেশনও কিন্তু আমরা খুব টপে আছি ওয়েস্ট বেঙ্গলে। আমাদের কাছে অনেক কিছু বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট, বাট স্ট্যাটিস্টিক্স যখন রিলিজ করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টই স্ট্যাটিস্টিক্স রিলিজ করেছে, অস্বীকার করতে পারেনি ওয়েস্ট বেঙ্গল কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট স্টেটস ইন দ্য কান্ট্রি যারা ভ্যাকসিনেশন প্রচুর করেছে। ভ্যাকসিনেশনও তাড়াতাড়ি করতে হবে, ভ্যাকসিনেশনটা আরো বেশি করে হয়েছে। যেরকম আমি আপনাকে বলি, কিছু কেমন শুধু গভর্নমেন্ট জায়গা না, আমাদের এখানে লায়েন্সে তেরাই যেখানে ভ্যাকসিনেশন হয়েছে, গুরুদুয়ারার একটা ইউনিট থেকে ভ্যাকসিনেশন করা হয়েছে, আরো কিছু কিছু জায়গায় সংস্থারা তারা ভ্যাকসিনেশন করেছে, কিছু ক্লাবস থেকে ভ্যাকসিনেশন করানো হয়েছে। তো অনেক জায়গা থেকে পশ্চিমবঙ্গে ভ্যাকসিনেশনটা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে একদমই তাই। এবং আমাদের পশ্চিমবঙ্গে ভালো হয়েছে, আমরা আর্টিস্ট, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে একটা পশ্চিমবঙ্গে। কি আছে, মানে ইন্ট্রাক্টেবল এরিয়াস খুব কম, পাহাড়ও এখন ওয়েল কানেক্টেড হয়ে গেছে, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টস আর ইন প্লেনস, ডেন্সলি এন্ড থিকলি পপুলেটেড। আমাদের ওখানে কোনো ড্রোন দিয়ে ভ্যাকসিন নিয়ে যেতে হবে না, কোনো হেলিকপ্টারে ভ্যাকসিন নিয়ে যেতে হবে না, প্রচুর রোডস আছে, রেল পথ দিয়ে ওয়েল কানেক্টেড, সবকিছু ওয়েল কানেক্টেড, নদীপথ দিয়েও কানেক্টেড। সুতরাং আমাদের পক্ষে ভ্যাকসিনেট করা কোনো কঠিন হবে না বাচ্চাদের খুব শিগগিরই। এবং আমার বক্তব্য হচ্ছে স্কুলটাকে খুলতে হবে। কেন আমরা 15 তারিখ না খুলে দেখবো না? সঠিক সিদ্ধান্ত, একটা পাইলট প্রজেক্ট হিসেবে দেখি না 15 দিন, আমরা 15 ডেজ দেখা যাক না কি হয়। আর ইনকিউবেশন পিরিয়ড তো 14 ডেজ। ইফ সিমটমস কাম তো আমরা তখন বন্ধ করব। এবং বাচ্চাদের মধ্যে ইমিউনিটি বেশি থাকে, তো অ্যাট ওয়ান স্টেজ বাচ্চাদের ইমিউনিটি বেশি থাকে। এবং আমরা যে বাচ্চাদের কথা বলছি 9, 10, 11, 12, তাদের খোলা যেতে পারে, কারণ 19, 11, 12 তো খোলা হয়েছিল, ফেব্রুয়ারি মার্চ তো খোলা হয়েছিল, তখন তো খুব বিরাট করে দাম যায়নি, একদম সীমিত একটা মানে সার্টেন টাইম। আপনাকে বলি তখন থেকে এখন পরিস্থিতি আমাদের অনেক ভালো। তার কারণ হচ্ছে যে আমাদের যখন নাকি 97,800 সামথিং আমাদের সংক্রমণ হয়েছিল ম্যাক্সিমাম, তখন আমাদের নেমে এসেছিল, একবারই নেমে এসেছিল, 2-3 বার নেমে এসেছিল মাত্র 2-3 দিন, আর 10,000 এর নিচে। তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে আপনি বুঝে নিন, 10% এর নিচে।
whereas এবার 4,14,000 এর উপরে চলে গেছিল পিকটা, আমি পিকের সম্বন্ধে বলছি, মে 7 তারিখে, ওটা গেছিল সেপ্টেম্বরের 16 তারিখে, ঠিক আছে, 17,000 কমতে শুরু করেছে, যে পিকগুলো বলছি। এবার সেই পিকের ক্ষেত্রে যখন ডিক্লাইন হতে নিয়েছে, এখন তো পার্সেন্টেজ ওয়াইজ অনেক বেশি ডিক্লাইন, আজকে 13 আসছে, 14 আসছে, 14,000, 4,14,000 এর মধ্যে কত পার্সেন্টেজ? অনেক কম পার্সেন্টেজ, তার মানে অনেক ফল করেছে। তো কোথায় ভয় দেখছি আমরা? মানে আপনার তো खतरे की घंटी हम क्यों बजा रहे हैं? আপনার কথা অনুযায়ী এখন স্কুলটা খোলা আছে। অ্যাবসলিউটলি, আমি তো মনে করি স্কুলটা 6টার পরে উনি ভালো খুলছেন। ডিসিশন। আমার তো মনে হয় স্কুলটা বোধহয় লক্ষ্মী পূজার পরে খুলে দেওয়া উচিত ছিল। হয়তো কেন কি পাইলট পুজো না 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 না, প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল সেটা হয়। আমরা ছোটবেলা থেকে যেরকম ভাবে দেখে ছোটবেলা থেকে আপনি কোভিড দেখেছেন? সেটা অবভিয়াসলি দেখেন নিশ্চয়ই। ব্যাস 1918 সাল থেকে 1920 সালে লাস্ট আমাদের স্প্যানিশ ফ্লু হয়েছিল, তারপরে তো কেউ দেখেনি, আমার বাবা ঠাকুরদাও দেখেনি, ঠিক আছে, ঠাকুরদা হয়তো দেখেছেন, আমার বাবাটাও দেখেছেন, আর বাবা মানে এশিয়ান ফুটবল দেখেছিলেন, এটা দেখেছিলেন, যারা দর্শক দেখছেন তারাও বলবেন যে হ্যাঁ সত্যি আমরা কোন ভাবিনি এরপর। সো দিস ইজ অ্যান এক্সিজেন্ট সার্কামস্ট্যান্স। মানে আপনি বলতে চাইছেন যে 15 তারিখের পরে যে স্কুল খোলাটা এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, 15 দিনের জন্য still getting delayed. The school should have been opened from একাদশী, it is still getting delayed. আমি মনে করি তার কারণ হচ্ছে যে আমরা অসাধারণ একটা স্যাম্পল সার্ভে করতে পারবো যে কিভাবে, আপনি বলতেই পারেন তাহলে আপনি বাচ্চাদের গিনিপিগ তৈরি করবেন, নো ইটস নট লাইক দ্যাট। গিনিপিগের আমাদের ইনফ্রাস্ট্রাকচার কতটা ইন প্লেস আছে, সরকার কোটি কোটি টাকা খরচা করছে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার জন্য, হেলথ ইনফ্রাস্ট্রাকচারের উপর সরকার এবং প্রচুর স্কুল ইনফ্রাস্ট্রাকচার কি, আমরা কত তাড়াতাড়ি ওয়ার্ক ফুটিং এ আমরা ফিরে আসতে পারি, আমাদের এডুকেশন সিস্টেম স্ট্রং সমস্ত পৃথিবীর কাছে। আমরা কেন এই জিনিসটা ভাবি না কখনো যে আমরা এটা একটা গোল্ডেন অপরচুনিটি, মানে আপনার স্টাম্বলিং ব্লকস যেগুলো সেগুলোকে আপনি স্টেপিং স্টোনস টু ইওর সাকসেস করে নিন, সাকসেসফুল পারফরম্যান্স দেখানোর জন্য। সারা পৃথিবীকে আমরা কন্যাশ্রী করেছি তো, সবুজ সাথী করেছি তো, পৃথিবী থেকে রিকগনিশন পেয়েছেন তো আমাদের সরকার, একদম। এবং সেই ক্ষেত্রে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে প্রথম এক্স্যাক্টলি, এবং আমরা যদি এটা দেখাতে পারি যে এই রকম ওয়ার ফুটিং এ আমরা ব্যাক টু লাইফ চলে এলাম স্কুলে, এবং বাচ্চাদেরকে আমরা কিন্তু ওইভাবে খুলে দিই যে না খোল দো জো হতা হ্যায় দেখা জায়গা না, প্রপারলি আমরা খুললাম এবং তারপরে আমরা দেখলাম যে নো ইট ইজ ওয়ার্কিং, ইট ইজ ওয়ার্কিং। It's a wonderful opportunity for our state government to set an example for the entire world to emulate. I'm going to get this point of time. এটা প্রত্যেকের কাছে হয়তো একটা एग्जांपल থাকবে যে ওয়েস্ট বেঙ্গল এই জিনিসটা করে সাকসেস, এবং হয়তো আগামী দিনে হয়তো এই পথদর্শিতায় হয়তো কে জানে যে বাচ্চাদেরকে এক্সপোজ করলে হয়তো হার্ড ইমিউনিটি আরো বেশি তৈরি হবে, এবং যত হার্ড ইমিউনিটি তৈরি হবে, আপনি হার্ড ইমিউনিটি তিন ভাবে আমি বলেছিলাম কোভিডকে মারতে পারেন। Herd immunity, complete final vaccination of 100% efficacy like the polio vaccines, or an antiviral drug which people are working on, first of its kind antiviral drug, ওটা খাওয়ার সম্ভাবনাটা খুব অলৌকিক হবে, it is going to be a miraculous thing, এগুলো আমাদের হাতের আয়ত্ত অনেক বেশি, এছাড়া হবে না। So let's pad up and get down to the ground. তো চলুন, আমি একটা জিনিস আজকের পড়ার খবর কাছ থেকে এক্সপেক্টেড বলবো না, হয়তো আনএক্সপেক্টেড ছিল, বাট ওনার কথা অনুযায়ী একজন সাংবাদিক উনি নিজেও এবং একজন স্কুল টিচার, ওনার বক্তব্য অনুযায়ী স্কুলটাকে খোলা হোক যেখানে গিয়ে বাচ্চারা একটা চান্স পাবে আবার নিজেকে সামনে নিয়ে আসার, আবার স্কুলে নিয়ে আসার, এবং হয়তো গার্জিয়ানদের কাছ থেকে এটা বলবো একটা বোঝ হালকা হয়ে যাওয়া যে বাচ্চারা যেরকম ভাবে খিটখিটে হয়ে যাচ্ছিল সেই জায়গাটা থেকে কিছুটা বেরিয়ে আসবে। একটু স্কুল থেকে এবার বেরোই, স্কুলের আলোচনা তো চলতেই থাকবে, কিন্তু একটা এর মাঝখানে ছোট্ট জিনিস, বহু বছরের পর একটা অঘটন কাল রাত্রে ঘটে যাওয়া। আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো কালকে আপনার সাথে ইন্টারভিউটাকে আমাদেরকে ক্যান্সেল করতে হয়, কিন্তু আমি আজকে আপনাকে জিজ্ঞাসা করি, এটা বহু বছরের হয়তো পাকিস্তানের যে ড্রিম ছিল ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াকে হারাবে, সেটা টি20তে হোক বা নর্মাল 50 ওভারের বিশ্বকাপে হোক, কাল বিশ্বকাপের প্রথম অনেক বছর মানে ড্রিমটা রাখার পর গিয়ে কাল বিশ্বকাপে হারা ভারতের পাকিস্তানের কাছে, এবং 10 উইকেটে হারা। কি বলবেন এটার ব্যাপারে? কালকে আপনারা আসতে পারেননি, তবে একটা অন্য চ্যানেলে আমার প্রিভিউ রান করেছিল, 8 or 9 minutes লং, সেখানে আমি বলেছিলাম, কালকে আগে প্রেডিকশন করেছিলাম, পরশু দিনই বলে দিয়েছিলাম জিনিসটা, সেটা হচ্ছে ওদের মেইন যে হাতখন্ডে कहते हैं ना हिंदी में, उर्दू में भी कहते हैं, तो
তো তোর যেটা ছিল হাতখন্ডা সেটা ছিল হচ্ছে দে উড ইউজ লেফট হ্যান্ডার শাহিন আফ্রিদি এগেইনস্ট KL Rahul and Rohit Sharma. Why? Because this guy is very adept in bowling, in swingers and in cutters, even on very flat pitches. ঠিক আছে, খুব ফ্ল্যাট পিচে খুব ভালো বল করতে পারে ও। এবার এদের দুজনই দেখবেন এরা খুব সাসেপ্টেবল টু দ্য ইনকামিং ডেলিভারিজ। এবার ইনকামিং ডেলিভারিজ যখন নাকি ফুট মুভমেন্ট বেশি হয় না এদের, ইনকামিং ডেলিভারিজ জন্য ব্যাক ফুটে গিয়ে অ্যাডজাস্ট করতে পারে না, অতটা প্লেস করতে পারে না, সেটা ব্যাক ফুটে খেলতে হচ্ছে। এবার আপনি লক্ষ্য করে দেখুন কোথায় গ্রেট ক্রিকেটার্স কোথায় তৈরি হয়, আমি বলে দিচ্ছি আপনাকে। ওরা এই জিনিসটা হয়তো জানতো উইকনেসটা, ইউ শুড বি ভেরি মাচ কনসিয়াস অ্যাবাউট ইউর উইকনেসেস। কোনো ব্যাটল জেতার জন্য আপনার মানে কমজোরি को नजर में लाना चाहिए ज्यादा rather than your strengths। ওরা কি করেছে, they wanted to capitalize on their strengths कि हम मार के निकल जाएंगे, उतना आसान नहीं है because the pitch was doing something। এবং তাই জন্য it was a very good toss for them to win। First reason toss, second reason this strategy worked miraculously against both the batsmen। দুজনের মধ্যে উইকনেসটা ছিল, দুজনের উইকনেসটাকে এক্সপোজ করে দুজনকে একদম খুব আর্লি আউট করে দিয়েছে। এবং এই জায়গাটা হয়তো বিরাট কোহলির মানে অ্যাকচুয়ালি ফ্রন্ট ফুটটাকে এবার করে বলে এবার বিরাট কি করলো, বিরাট যে নাকি 1/4 ক্রিজের ভিতরে নিজের ব্যাক ফুটকে রাখে, ও কালকে এগিয়ে খেললো, ও এগিয়ে করলো টু নিগেট দ্য সুইং whether it is in or out। দুটো সুইং কো নিগেট করা যায়, তারপরে দিয়ে কিন্তু ওটা বোকা বনে গেল। এবং সিমিলারলি ও আর এ কি ওরা কি করলো, সূর্যকুমারের আগেও আমার মনে হয় ইন্ডিয়া একটা স্ট্র্যাটেজি ভুল করেছে, যে ওরা যখন শাহিন শাহকে কন্টিনিউ করছিল, সূর্যকুমারের আগে ওদের হার্দিক পান্ডিয়াকে পাঠানো ছিল, এবং বিরাটেরও যাওয়া উচিত ছিল না কালকে। জাদেজার আগে হার্দিক পান্ডিয়াকে সূর্যকুমারকে নামিয়ে দিয়েছে, বাট হার্দিক পান্ডিয়া থেকে না, আমি হার্দিককেও বলবো না, আমাদের যে উইকেট কিপারের নামটা ভুলে যাচ্ছি, ঋষভ পান্ত ইজ এ লেফট হ্যান্ডার। ও ভালো he should have been sent, yes, left hander ke a left hander at number 3 position is a huge advantage for any country in any format of game। left hander এ পাঠানো হয়েছিল, স্পেশালি when শাহিন শাহ খেলছিল তখন ওদের পাঠানো হয়েছিল লেফট হ্যান্ডারকে। ব্যাপারটা কি, আপনি যখন একটা স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামছেন, অপোনেন্ট যখন আপনার স্ট্র্যাটেজি দিয়ে মারছে, আপনাকে চেঞ্জ করতে হবে। কালকে ওরা অনেক কিছু ভেবেছে, আপনি দেখুন ওরা শাহিন শাহকে দিয়ে প্রচন্ড পেস এবং সুইংটা বড় জিনিস কালকে ওরা উল্টো দিকে ওরা স্পিন অ্যাপ্লাই করেছে, ওরা যেটা নিয়ে নিয়েছিল টস যদি জিতি তাহলে প্রথমে বোলিং, এবং আপনি দেখুন ওরা উল্টো দিকে স্পিন ব্যবহার করেছে। আমি लग गेम प्लान की ছিল, শাহিন को देके इन दोनों को आउट करना है, जल्दी आउट करना है, वापस भेजना है, মানে মুকম্মল স্ট্র্যাটেজি এটাকে বলে উর্দুতে। সেকেন্ড হচ্ছে আপনার কি করেছিল, ফ্রম দ্য ফোর্থ ওভার উই আর ইউজিং স্পিনার। কেন কি এই জিনিসটা প্রথম দ্বিতীয় স্পিনার ইউজ করতে, প্রথম দীপক পটেলকে ইউজ করতো মার্টিন ক্রো 1992 ওয়ার্ল্ড কাপে প্রথম ইউজ করেছিল 50 ওভার ওয়ার্ল্ড কাপে। তার আগে ইমরান খান টেস্ট করেছিল হানিফের ছেলেকে শোয়েব মোহাম্মদকে, ঠিক আছে, স্পিন করার জন্য, মানে পার্ট টাইম স্পিনার্স। জিনিসটা কপিল অনেক সময় তেন্ডুলকরকে ইউজ করতো না, আর একটা টাইমে পাকিস্তানের এই জিনিসটা ছিল সাকলিন মুস্তাককে দিয়ে তারা দিয়ে করেছে, এবং আমাদের অনেক টাইম আমার মনে হয় ওয়াসিম আকরাম, আমাদের বোলাররা যেটা ভুল করেছে, ওদের আপনারা দেখেন ওরা প্রায় 60% কারেক্ট বল করেছে, আমাদের পাকিস্তানের বোলাররা 35 to 40% স্লো ডেলিভারিজ করেছে ওরা। হার্দিক পান্ডিয়া 90% বল ওরা স্লো করেছে। ওদের কালকে একটা স্ট্র্যাটেজি, আমি কালকে পুরো খেলাটা বসে বসে দেখছিলাম, আমার ওদের একটা স্ট্র্যাটেজিকে খুব ভালো লেগেছে, যে জায়গাটা হচ্ছে ওরা ইন্ডিয়ান ব্যাটসম্যানদের নেগেটিভ জায়গাগুলোকে খুঁজে নিয়ে বোলিং স্টার্ট করেছিল। যেখানেতে আপনি যেরকম ভাবে বললেন, ওদের প্রথম দুটো ওভার ওরা করলো কি পেস বোলারকে কন্টিনিউ করে, ফোর্থ ওভারে ও যখন দেখলো আমার দুটো উইকেট, তিনটে উইকেট চলে গেছে, একদিকে বিরাট কোহলি, বিরাট কোহলি এই টাইমে উঠাবে না বল, অতএব এই টাইমেতে আমি স্পিনার ঢেলে দিলাম, আমার পাওয়ার প্লে টাইমিংটা শেষ হয়ে গেল। তারপরেতে যখন ঋষভ পান্ত চলে এলো, ঋষভ পান্ত যেহেতু লেফট হ্যান্ডার, ওকে রাইট হ্যান্ডার বোলারস দিয়ে, রাইট হ্যান্ডার স্পিনার দিয়ে ওকে বিয়ে করলো। আবার যখন হার্দিক পান্ডিয়া নামার টাইম, ঠিক সেই টাইমে আবার নিয়ে ওদের স্ট্র্যাটেজিটা যেটা ছিল, ক্রিকেটের মেইন জিনিসটা হচ্ছে যে ইউ হ্যাভ টু স্টাম্প দ্য অপোনেন্ট স্ট্র্যাটেজি, স্টাম্প করতে হবে। মানে ও যেরকম ভাবছে, আমি তার উল্টো ভেবে নিলাম, ইয়েস ইউ আর রাইট, আমরা ওই সময়টা একটা উইকেট পড়ে যাওয়ার পরে কেউ যাবে না, হার্দিক পান্ডিয়া গেল, বা আমি অন্য T20 তো
যাকে খুশি না আমি ভুবনেশ্বরকে পাঠিয়ে দিলাম, ঋষভ পান্ত ছিল, ভুবনেশ্বরকে পাঠিয়ে দিলাম, ইমরান জাদেজা ছিল, আমি ইয়েকে পাঠিয়ে দিলাম, কি বলে ভুবনেশ্বর কুমারকে পাঠিয়ে দিলাম, ইমরান খান একবার ওয়াসিম আকরামকে নামিয়ে ইয়েস, এবার আমি ভুবনেশ্বর পাঠিয়ে দিলাম। ও যদি দুটো কানেক্ট করতে পারে স্পিনারদের এগেইনস্টে, দুটো যদি এদিক ওদিক ছক্কা মারতে পারে, বা একটা চারই গেল পাওয়ার প্লে, সঙ্গে সঙ্গে কি হবে অপোনেন্টের স্ট্র্যাটেজি, ইউ আর মেকিং देम থিংক। ইন ক্রিকেট ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট দ্যাট ইউ মেক দ্য অপোনেন্ট থিংক। আপনি অপোনেন্টকে কখন ডিফিকাল্ট পজিশনে ফেলে দেন, যখন ওর মানে किया कर रहा है पे आप पानी फेंक दिए हो, किया क्या पे पानी फेर रहे हो, जब भी आप पानी फेरते हो तो वो he has or she has to think, স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিতে হবে। আরে আমাকে তো এইভাবে চলবে না, আমার গেম প্ল্যান অন্য করতে হবে। ইন্ডিয়া তো গেছে, খেলেছে, কোনো এফর্ট ছিল না, কোনো বোলিংয়ের উপর কোনো এফর্ট ছিল না, বোলিং এর আর একদম প্রচন্ড জোরে একদম বল পড়ে যাচ্ছে। হলো বরুণ চক্রবর্তীর যে জিনিসটার জন্য অ্যাকচুয়ালি বরুণ চক্রবর্তীকে নেওয়া হলো, আমার মনে হয় তার থেকে আরো বেস্ট হতো আর একটা যে বোলার, একদম নতুন একটা বোলার যে উঠেছে লেগ স্পিন বা গুগলির জন্য একটা বোলার উঠেছে, ও রঞ্জিতেও খুব ভালো আপনার মুহূর্তে আমার খেয়াল পড়ছে না। না ইউ টেক বরুণ চক্রবর্তী, কিন্তু বরুণ চক্রবর্তীকে আরেকটু টাইম দেওয়া উচিত ছিল, ইয়া তো ঈশান কিষানকে ওখানে টানা উচিত ছিল আমার মনে হয়। রোহিত শর্মাকে সরিয়ে বা ঈশান কিষানকে নেওয়া এটা একটু প্রবলেমেটিক হতো, অনেকটা টাফ ডিসিশন এগেইনস্ট পাকিস্তান। সবচেয়ে বড় হচ্ছে ওরা আন্ডারডগস, তো আমি বলেছিলাম যে ওরা আন্ডারডগস গুলো আপসেট করতে পারে, এবং ঠিক সেটাই করলো। 80-20 চান্স ছিল ইন্ডিয়া জেতার, কিন্তু 20% আপসেট করে আন্ডারডগসরা। এটা একটা প্রচন্ড বড়, মানে কালকে অনেকদিন পর বিরাট কোহলির ক্যাপ্টেন্সি কালকে খুব মানে I was personally very much upset with Virat Kohli's strategy and his captaincy on the ground. That is not the way you react. ও বিরক্ত হয়ে বল ছুটছে, ও অ্যাগ্রেশন দেখাচ্ছে। আরে ভাই क्या कैप्टन हो हिंदुस्तान के, आप कप्तान हो, इंडिया কত কম্পোজার থাকবে, কুল থাকবে, ওখানে গো আউট এন্ড প্লে। আরে কি হয়েছে, 60 ওভার ম্যাচে কপিল দেব 183 ডিফেন্ড করেছিল ইন্ডিয়ান টিমকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজ টিম তার আগে দুবার জিতেছিল, অনেক হ্যাট্রিক ছিল ওয়ার্ল্ড কাপে। 75 এ ওরা জেতে, 79 এ ওরা জেতে, তারপরে 83 তে লন্ডনে ইন্ডিয়া জিতে যায়। তাহলে আশা করব হয়তো 30 এর ম্যাচ উইথ নিউজিল্যান্ড, যার সাথে আগের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ভারতের বাড়ি চলে আসে নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড টাফ and too much tough for India, কারণ গত বিশ্বকাপে ধোনি থাকা সত্ত্বেও কিন্তু ইন্ডিয়া টিমকে বাড়ি চলে আসতে হয়েছিল, and the game also tough। আমার মনে হয় 30 তারিখে আরো টাফ। আরে তুমি বলি তোমাকে আমি, সেটা হচ্ছে ভারত আরেকটা ভুল করেছে, নিজেদের স্ট্রেংথের উপর ওয়ার্ক করেনি। পাকিস্তানের বোলিং স্ট্রেংথ খুব ভালো, যে পাকিস্তান অনেক নেভার বিন ইন শর্ট অফ বোলারস। সিকান্দার ওয়াক্তের সময় থেকে বলো, তুমি ইমরান খানের সময় থেকে বলো, ওয়াসিম আকরাম পরের দিকে আসছে, মুদাসসার নজর ছিল, অনেকে যারাই নেই, এজাজ আহমেদ, হ্যাঁ ওরা যারাই এসেছে ওদের 100 শোয়েব আখতার পরবর্তীকালে, আব্দুল রাজ্জাক এবং তোমার সাকিব মুস্তাক, আব্দুল কাদের, হ্যাঁ এরা প্রত্যেকই খুব ভালো। বোলিং ডিপার্টমেন্ট হ্যাজ অলওয়েজ বিন ফ্যান্টাস্টিক। এটা সবথেকে বড় একটা জায়গা। আপনি যখন এতগুলো বোলারের নাম বললেন, তার মধ্যে আমি কয়েকটা বোলারের ক্ষেত্রে আপনাকে একটা ফর এক্সাম্পল দিই। ইন্ডিয়া টিম আগেও একই ঘটনা, মানে আমরা যখন ছোট থেকে যখন খেলা দেখি বা সেই জায়গা থেকে আমি বলি, ইন্ডিয়া টিম আগা গোড়ার জন্য কয়েকটা লেফট হ্যান্ডার বোলারসদের জন্য কিন্তু ইয়ে করেছে, ওরা ট্রাবল ফেস করেছে। যেমন আমি বলি ওয়াসিম আকরামের ক্ষেত্রে ইন্ডিয়াকে খেলতে গেলে লেফট হ্যান্ডার বোলার এগেইনস্ট আপনি রাইট হ্যান্ডার ব্যাটসম্যান যদি হন, এটা খুব টাফ হয়, কারণ ওর যে ট্র্যাজেক্টরিটা হয়, সবচেয়ে বড় মুশকিল হচ্ছে যে লেফট হ্যান্ডে যখন বল করে ওর যে ট্র্যাজেক্টরিটা হয়, এক্স্যাক্টলি খুব মুশকিল হয়। কেন কি আমরা অভ্যস্ত থাকি কি, আমি রাইট হ্যান্ড বল করছি, ওর আমাদের সাইড স্ক্রিনটা কেন থাকে, সাইড স্ক্রিন থাকে তো পিক আপ দ্য লাইন এন্ড দ্য লেংথ এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্য ডিরেকশন অফ দ্য ডেলিভারি। ওই ডিরেকশনে লেফট হ্যান্ডে যখন আসে বলটা করতে, ডিরেকশনটা পিক আপ করা মানে আমাদের তো একটা টাফ হয়, আমরা ইউজ করি ওই তো বাঁহাতি, কিন্তু আবার একটা লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের জন্য আবার এই জিনিসটা ভারত যেটা ভুল করেছে, ভারতের নিজের ব্যাটিং লাইনআপের উপর ওয়ার্ক করা উচিত ছিল। যেরকম ওরা বোলিং লাইনআপকে শাফল আপ করেছে, যেমন আমি যেটা বলছিলাম ওয়াসিম আকরামের ক্ষেত্রেও প্রবলেম হয়েছে,
আমি যদি ব্র্যাকেনের কথা বলি অস্ট্রেলিয়া থেকে, তাদের ক্ষেত্রেও ইউ প্লে টু ইউর স্ট্রেংথ। দুটো ফ্যাক্টর পাকিস্তানের ফেভারে গেছে। দ্য ডিউ ফ্যাক্টর, যেটা ওখানে দুবাইতে মানে গ্রিপিং দ্য বল ওয়াজ বিকামিং ডিফিকাল্ট, শোয়েব আখতারও বলেছেন। এবং দ্বিতীয় একটা ফ্যাক্টর ওদের খুব হেল্প করেছে, সেটা হচ্ছে যে ওরা দে হ্যাড নাথিং টু লুজ। 13টা ম্যাচ হেরেছি, 5টা টি20 ওয়ার্ল্ড কাপে হেরেছি, সমস্ত ওয়ার্ল্ড কাপে আমরা ভারতের কাছে হারি, কি হবে আরেকটা হারি, চলো লেটস গিভ আওয়ার বেস্ট, এন্ড দে ওয়ান। এবং তারা সেটা থেকে নিজেদেরকে সব কথা শেষ কথা সব কথা শেষ কথা নিয়ে গিয়ে একদম বহু বছরের প্রতীক্ষার পর তারা একটা তো হবেই। তো এবারে আবার ব্যাক টু পয়েন্টে ফেরত আসি। কিছু কেমন জিনিস আজ আমরা হয়তো এদেশে বসে যারা হিন্দু সমাজ বা হিন্দুত্বকে নিয়ে অনেক সময় অনেক কথা বলি, এরকম পলিটিক্যাল পার্টিও বলা যায়, কিছু সংঘ বলা যায় যারা কাজ করছে, লাইক আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, ইসকন, এরা এক একটা ইউনিট। ইসকন আজকে শ্রীকৃষ্ণকে রিপ্রেজেন্ট করে, আমাদের একজন মানে 33 কোটি দেবতা বলা হয়, তার মধ্যে একজন হয়তো শ্রীকৃষ্ণ, সেই হিসেবেতে তারা রিপ্রেজেন্ট করে। বাংলাদেশে আজ যেটা ঘটলো কিছুদিন আগে পুজোর সময়, হিন্দু সমাজ আজকে কতটা পিছিয়ে বাংলাদেশে, এতে আপনার মতামতটা আমি অ্যাকচুয়ালি জানতে চাইবো। বাংলাদেশের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ ওয়াজ প্র্যাকটিক্যালি ক্রিয়েটেড বাই ইন্দিরা গান্ধী এন্ড হার গভর্নমেন্ট। তো মানতেই হবে আমাদেরকে, ভারত তৈরি করেছে বাংলাদেশকে। তো বাংলাদেশ সবসময় আমাদের প্রতি একটা কৃতজ্ঞতা আছে। এবং বাংলাদেশটা যখন তৈরি হয় তখন মূল ইচ্ছাটাই ছিল বঙ্গবন্ধুর মনে এবং সবার মনে ওখানে, যে বাংলাদেশ উইল বি এ কান্ট্রি ফর বেঙ্গলিজ, whether Hindus or Christians or Buddhists or Muslims। প্রচুর বাঙালি ওখানে আছে, 1,09,00,000 বাঙালি হিন্দু আজও আছে, বাঙালি সবাই আজও হিন্দু আছে। এপার বাংলার সঙ্গে ওপার বাংলার এখনো কালচারাল এক্সচেঞ্জেস প্রচুর হয়। আমাদের ভারতের সাথে ওদের ট্রেড রিলেশনস খুব ভালো, যথেষ্ট ভালো। ইট ইজ নট লাইক পাকিস্তান or চায়না or এনি আদার কান্ট্রি। শ্রীলঙ্কার সাথে আমাদের খুব ভালো। তো নেপালের সঙ্গে ভালো, কিন্তু ইদানিংকালে একটু প্রবলেম হচ্ছিল, যাকে সেই বিষয়ে আমি ঢুকছি না, ইন্টারন্যাশনাল রিলেশনসের ব্যাপার। বাংলাদেশে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে আজকে পলিটিক্যাল হিপোক্রেসিটা প্রচন্ডভাবে সামনে চলে আসে। বাংলাদেশে প্রতি বছর, আমার বাংলাদেশে বহু মানুষের সঙ্গে এরপরে কথা হয়েছে, ওখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষের কথা হয়েছে, তারাও কয়েকজন বেশ ক্ষিপ্র এবং খুব ক্ষুব্ধ। তাদের বক্তব্য হচ্ছে যে প্রতিবার এটা কেন সরকার করতে দেয়। আওয়ামী লীগ সরকারের কাছে কিন্তু হিন্দুরা একটা বড় ভোট ব্যাংক, এর সত্যি বাস্তব কথা। মানে আপনি বলতে চাইছেন ঠিক যেরকম ইন্ডিয়াতে মুসলিমরা একটা বড় মাপের ভোট ব্যাংক, ঠিক বাংলাদেশে হিন্দুরা একটা অলমোস্ট একটা ভোট ব্যাংক। এই এখন আমরা কি হয়ে গেছে, সমস্ত পৃথিবীতে যে হিন্দি তোমরা ধ্রুবীকরণ বলি, ইংলিশে পোলারাইজেশন বলি, বাংলায় আমরা বলি যে মেরুকরণ। তো একটা সাম্প্রদায়িক মেরুকরণ কিন্তু হয়েছে। এবং এই যে যখনই একটা সরকার, এটা কিন্তু বাংলাদেশটা শুধু বাংলাদেশ ধরে দেখলে হবে না, আপনাকে পুরো সাবকন্টিনেন্টে দেখতে হবে। যখনই একটা সরকার মেরুকরণের দিকে যায়, বা যখনই একটা কোনো রাষ্ট্রীয় দল মেরুকরণের দিকে যায়, ভোট ব্যাংক পলিটিক্স তৈরি করে, তখনই এই সমস্যাগুলো হয়। যতদিন পর্যন্ত ভোট ব্যাংক পলিটিক্স চলবে, যতখানি আরো 5টা চ্যানেল থেকে বা নিউজ মিডিয়া থেকে যেরকম ভাবে আমরা দেখছি বা শুনছি, বা অনেক ভিডিওজও সামনে এসছে, সেই জায়গাতে গিয়ে আমরা দেখছি ইকবাল হোসেনের ভিডিওটা কথা বলছি, ইকবাল হোসেনের ভিডিও এসছে, যতীন সাহা মার্ডার কেসের ভিডিও আমাদের নিজেদের কাছেই এসছে, সবকিছু সেটা বুদ্ধিস্ট ছিল না, এটা পোস্ট করেছিল কিভাবে কিছু বছর আগে, বুদ্ধিস্ট ছেলে পোস্ট করেছিল এরকম একটা, তাকে মেরে ফেলা হয়, অনেক কিছু ঘটনা ঘটে, পরবর্তীকালে দেখা যায় না কোনো বুদ্ধিস্ট ছেলে পোস্ট করে না, অন্য কেউ পোস্ট করেছে। সি, প্রতিটা সম্প্রদায়ের মধ্যেই গুড পিপল এন্ড ব্যাড পিপল আছে, ঠিক আছে, প্রত্যেক জায়গায়, প্রতিটা সম্প্রদায়, প্রতিটা চাকরি ক্ষেত্রে, প্রতিটা এলাকায়। আমি যেখানে বসে কথা বলছি সেখানে there are good people and bad people, nefarious activities সেখানেও হয়, iniquitous elements সেখানেও থাকে, spurious elements সেখানেও থাকে। কিন্তু সে ধরনের এলিমেন্টকে to bring them to books and to punish them sincerely and honestly, subject them to exemplary punishment, severe and exemplary punishment, এই কাজটা কিন্তু সরকারের কাজ। এই জিনিসটা বোধহয় কোথাও বাংলাদেশ থেকে হয়নি। এবার আওয়ামী লীগের ব্যাপারটা হয়ে গেছে, আওয়ামী লীগের স্যান্ডউইচ হয়ে গেছে, এদিকে হিন্দু ভোট ব্যাংক, এদিকে মুসলিম মেজরিটি,
কেন কি আওয়ামী লীগ একদিন পর্যন্ত সেকুলার করেনি কেন কনস্টিটিউশন থেকে? বঙ্গবন্ধু সেকুলার করে গিয়েছিল, আওয়ামী লীগ এসে বহু বছর হয়ে গেল, তারপরে ইসলামিক স্টেট হয়ে গেছিল 80s এর দিকে, তারপরে এতদিন পেয়ে গেছে আওয়ামী লীগ, এখন তারা বলছে আমরা সেকুলার হবো। কেন? এই ঘটনা ঘটার পরে। এর আগে প্রতি বছর দুর্গা মূর্তি ডেসিক্রেশনের খবর বাংলাদেশ থেকে আসতো, বেশ কিছু মিডিয়া ওটাকে রিপোর্ট কেউ করতো না। তারপরে ওরা চেষ্টা করেছে, মিডিয়া গ্যাগিং চেষ্টা করেছে, অনেক জায়গায় ফেসবুক বন্ধ করে দিয়েছে, অনেক জায়গায় টুইটার হ্যান্ডেল বন্ধ করে দিয়েছে, ইসকনের টুইটার হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে, ইউটিউব বন্ধ। কেন? If you are a free nation, if you believe in freedom of speech and expression, if it is very much enshrined in the spirit, in the essence of your constitution, then why are you so afraid? Why are you apprehensive of? আমি একটা জিনিস এই জায়গাতে গিয়ে আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে কিছু কিছু ক্ষেত্রে গিয়ে যে বন্ধ হবার যে ব্যাপারগুলো বা বন্ধ করার যে ব্যাপারগুলো যেগুলো আসছে, সেখানে হিন্দুত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে বাংলাদেশ থেকে। কি হিন্দুরা কি আদৌ সেফ বাংলাদেশে? মানে প্রতি বছরের দুর্গাপুজোর টাইমেতে একটা না একটা কোনো ঘটনা কিছু না কিছু ঘটছে। হিন্দুরা কি আদৌ বাংলাদেশে সেফ? সি এই ব্যাপারটা হচ্ছে যে এখন ইট ইজ হাই টাইম যে আমাদের এদিকে যারা নাকি ইসলামিক লিডার্স আছেন তাদেরকে এটা ভাবতে হবে। কারণ আপনি জানেন পাকিস্তানের এক মন্ত্রী, কালকে আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমার, সে কালকে বলেছে পাকিস্তানি টিভিতে যে কালকের জিতটা, ভারতের জিতটা, পাকিস্তানের জিতটা ভারতের বিরুদ্ধে শুধুমাত্র পাকিস্তানের মুসলিমদের কাছে এটা বিরাট ব্যাপার না, সমস্ত পৃথিবীর ইসলামের কাছে এটা বড় ব্যাপার, এবং ভারতের মুসলমানরাও খুশি হয়েছে। এই ধরনের উস্কানিমূলক যদি কথাবার্তা বলা হয় তাহলে কি হচ্ছে? এবার অটোমেটিক্যালি ইন্ডিয়ান হিন্দুসরাও তাদের ডাউটে দেখতে শুরু করবে এখানকার মুসলিমদেরকে। এই যে পারসেপশনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমি আপনি বা কোনো আমার হিন্দু ভাই মুসলিম ভাই করছে না, কিন্তু পারসেপশন তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে পলিটিক্যাল ইস্যু যারা তৈরি করে। কারণ পাকিস্তানে ইন্ডিয়ান মুসলিমস, ইন্ডিয়ান হিন্দুস এবং কাশ্মীর, এগুলো হচ্ছে ইলেকশন ইস্যুস ওদের, এর উপরে লড়াই করে ওরা। তেহরিক ইনসাফ তাই করে, অন্য পার্টিও তাই করে, এবং এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে। এগুলো বুঝতে হবে যে अपना घर जल जाएगा, दूसरे का घर हम जलाने जाएंगे, दूसरे के लिए हम कुआं खोदेंगे तो उस कुआं में हम खुद गिर के मर जाएंगे। তো এই জিনিসটা বোঝা উচিত, হাই টাইম। কারণ আপনি দেখুন না, মিডল ইস্টে আছে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম পপুলেশন আছে ইন্দোনেশিয়াতে, ওখানে প্রচুর জাতের লোক আছে, বুদ্ধিস্ট আছে, হিন্দুস আছে, খ্রিস্টানস আছে। আপনি চলে যান মিডল ইস্টে, প্যালেস্টাইন ছেড়ে দিন, আপনি জুইশ ছেড়ে দিন, ইসরায়েল ছেড়ে দিন, আদার কান্ট্রিজে, সৌদি আরবিয়াতে, তারপরে দুবাইতে যেখানে খেলা হচ্ছে, হিন্দুসরা খুব ভালোভাবে আছে, দে আর ইন ভেরি গুড পজিশন। সুতরাং এক্ষেত্রে আমরা পুরোটাই পলিটিক্যাল একটা ব্যাপার, পলিটিক্যাল ব্যাপারটা নট কমিউনালি মোটিভেটেড। হয়তো এই জিনিসটা চলে আসে। হাই টাইম দ্য মুসলিম লিডার্স, দ্য হিন্দু লিডার্স sat together and decided कि भाई ये आपस में का झंझट बंद करो। ইন্টারন্যাশনাল একটা ওপিনিয়ন তৈরি হওয়া উচিত যে পারসেপশনটা একটু চেঞ্জ করতে। এটা তো আমরা খুব ছোটবেলা থেকেই দেখেছি, অ্যাকচুয়ালি পলিটিক্যাল উস্কানি ছাড়া কোনো বেড়ে গেছে। কেন কি এটা একটা বিরাট বড় ইস্যু হয়ে গেছে। এর আগেও আমরা দেখেছি 2005 এ পাকসা কাছে আগুন জ্বলে, তসলিমা নাসরিনকে নিয়ে 2008 এ জ্বলা। থ্যাঙ্ক গড আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনকে এবং মুখ্যমন্ত্রীকে এবং পশ্চিমবঙ্গের সকল মানুষকে আমরা সাংবাদিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে ধন্যবাদ দিতে পারি। আমরা সবাই সাধারণ মানুষ, যে এখানে কোনো রকম ধরনের এত প্ররোচনা, এত উস্কানিমূলক কথা হওয়া সত্ত্বেও আমাদের এখানে কোনো রকম ধরনের মুসলমান ভাইদের এগেইনস্টে কোনো ধরনের কিছু অ্যান্টি মুসলিম রাইটস এখানে হয়নি। তো ঠিক এই যে হিন্দু সমাজকে নিয়ে বারবার ওখানেতে বাংলাদেশের ক্ষেত্রে গিয়ে হিন্দুদেরকে এই যে অত্যাচার বা এই সব কিছুর সম্মুখীন হতে হচ্ছে, টোটালটাই পলিটিক্যাল সেক্টরকে আপনি দায়ী করছেন, যে পলিটিক্যাল উস্কানির জন্য গিয়ে আস্তে আস্তে এই জায়গাটা রাইটস এর জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, বা পরবর্তী ক্ষেত্রে এটা আরো ভয়ানক কিছু হতে পারে। আপনি দেখুন না, মানে আমাদের যিনি মানে ওয়াজির আজম আছেন বাংলাদেশে, শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তো ব্যাপারটা হলো যে শেখ হাসিনা কি করলেন? শেখ হাসিনা কোনো প্রয়োজনই ছিল না এই কথাটা। প্রথমে পুলিশ কিন্তু ওরকম নিষ্ক্রিয় ছিল ফার্স্ট। এইটা বলেছে ওখানকার সেসব মুসলমান ব্যক্তিরা যারা নাকি নিজেরা মানে মার খেয়েছে, যাদের উপর আঘাত হয়েছে, নিগৃহীত হয়েছে, কেন কি তারা বাঁচাতে চাইছিল, যে কেন তোমরা এরকম করছো। ব্যাপারটার বিচার দেখো কে রেখেছে, কি করেছে, যেটা নাকি আলটিমেটলি হলো, মানে বেটার সেন্স তো প্রিভেল করে সবসময়। তারা বাঁচানোর চেষ্টা করছিল। তাদের ভার্সন হচ্ছে যে পুলিশ একেবারে নিষ্ক্রিয় ছিল। এবার প্রশ্ন আপনি দেখুন
প্রথম কদিন বলা হলো ওই এলাকায় সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না, কারণ ওখানে সেই সময় বিজলি গুল থা, দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি। কিন্তু তা তো হয়নি, পরে তো সব পাওয়া যাচ্ছে, আরো একটি জিনিস হচ্ছে যে যখন নাকি প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছিলেন তখন ওনার কোনো প্রয়োজনই ছিল না। আমাদেরটা কি হয়েছে, আমাদের সেক্রেটারি স্টেচার থেকে বলা হয়েছে যে কাইন্ডলি আমরা উদ্বিগ্ন বাংলাদেশে ঘটনা ঘটছে তাই নিয়ে, আপনারা কাইন্ডলি লুক ইনটু দ্য ইস্যু এন্ড সি দ্যাট দ্য ইস্যু ইজ কোয়েলড অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো সেখানে ওরা কি করলো, উনি বললেন যে আমরা ব্যবস্থা নেব, যে দোষী তাকে ছাড়া হবে না, শাস্তি দেওয়া হবে। তার সঙ্গে একটা টেল পিস জুড়ে দিলেন। কি টেল পিস জুড়ে দিলেন? টেল পিসে তিনি বললেন যে আমরা ভারতের সরকারকে, ভাষাটা দেখুন, সতর্ক থাকতে বলবো যে এই জন্যে ভারতে যেন সংখ্যালঘুদের ওপর কোনো রকম আক্রমণ না হয়। সেটা হলে কিন্তু এখানে ওরা এড করেননি, সেটা হলে কিন্তু এখানে আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তার বিঘ্নিত হবে। Being a prime minister, how can you say that if you retaliate in your country, can you warn a government? মানে এটা কেমন ব্যাপারটা? এটা ব্যাপারটা হয়ে গেল ওরকম উত্তর পাড়াতে দিয়ে যদি দক্ষিণ পাড়ার ভাই তুই আমাদের পাড়ায় যাচ্ছিস, আমাদের ছেলেদের পেটাবো কি তোদের ছেলে পেটাবো, পেটাই যদি তোদের পাড়া দেখবেন তক্তা বানিয়ে দেবো। মানে এই ধরনের এই প্রাইম মিনিস্টার ল্যাঙ্গুয়েজ বলছে, একটা চাইল্ডিশ ইনফ্যান্টাইল কিডিশ ল্যাঙ্গুয়েজ, ক্লাস 10 এ পড়া একটা বাচ্চা ছেলে আজকে দেখে দাও আসলে আমাদের পাড়ায়, হ্যাঁ, দ্যাট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ। তো সেইখানে তুমি কি এক্সপেক্ট করতে পারো ফ্রম আ গভর্নমেন্ট? হোয়াট ক্যান ইউ এক্সপেক্ট? Modi ji has remained tight-lipped and Mamata Banerjee has also remained tight-lipped. I am really stunned by the good sense, political sense that has prevailed both on Modi ji, on Amit Shah, as well as on our chief minister and the Tripura chief ministers also. আমি আসছি ত্রিপুরার কথায় আসবো। আমি তার কারণটা আমি শেষ করিনি। তার কারণটা হচ্ছে যে এই ত্রিপুরায় বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানকার চিফ মিনিস্টারও ইমোশনাল হয়ে গিয়ে কিছু বলতে পারতেন, আমাদের মুখ্যমন্ত্রী ইমোশনাল হয়ে কিছু বলতে পারতেন, মোদিজি ইমোশনাল হয়ে কিছু বলতে পারতেন, এবং আমাদের অমিত শাহ জি গৃহমন্ত্রী হিসেবে বলতে পারতেন। কেউ কিছু বলেননি, এবং সবাইকে কিন্তু পলিটিক্যাল লেভেলে বলে যাচ্ছে যে কেন উনি কিছু বলছেন না, তখন উনি বলছেন আপনার নেতৃত্ব কেন কিছু বলছেন না, কিন্তু কেউ কিন্তু কিছু বলেনি। আলটিমেটলি কি হয়েছে, কেউ কিছু বলেনি। বড়দা, আজকের মতন এইখানেই আমাদেরকে শেষ করতে হবে, কিন্তু এই আলোচনা কিন্তু চলতে থাকবে। আমরা আবার ফেরত আসছি, চোখ রাখুন আমাদের সাথে, এবং পরাগদাকে নিয়ে আমরা আরেকটা এপিসোডে আবার ফেরত আসবো।